শুভ সন্ধ্যা। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত জানাই। বিগত ক্লাসে তোমাদের থিওরি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ মৃত্তিকার ওপর একটি ক্লাস নিয়েছিলাম। মৃত্তিকা একটি বড় চ্যাপ্টার, একটা ক্লাসে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করা যেহেতু সম্ভব হয়নি, তাই আজকের ক্লাসেও আমি চতুর্থ অধ্যায়ের উপরই আলোচনা করব। মৃত্তিকা সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক এই বিষয়টির ওপর আজকে তোমাদের সাথে একটু ডিসকাস করব। দেখো, মৃত্তিকা সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রক বলতে কি বোঝায়? এলিমেন্টস অর কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন। আগের দিনের ক্লাসে আমরা মাটির সংজ্ঞা, মাটি সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া এই বিষয়গুলোর ওপর জেনেছিলাম। তো মাটি সৃষ্টির কি কি উপাদান মাটি সৃষ্টিতে প্রভাব বিস্তার করে সেটা আজকের ক্লাসে আমি তোমাদের সামনে বলবো। দেখো, রাশিয়ার একজন বিখ্যাত মৃৎ বিজ্ঞানী যার নাম হচ্ছে ডকুচেভ, তিনি প্রথম মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন উপাদানগুলোকে প্রধান চারটে ভাগে ভাগ করেন এবং তার একটা সমীকরণ উনি নির্ধারণ করেন। ডকুচেভ নির্ধারিত মৃত্তিকা সৃষ্টির উপাদানের সমীকরণটি ছিল S is equal to function of ClOPT। এগুলো হচ্ছে আদ্যক্ষর। কিসের আদ্যক্ষর? মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন উপাদানের আদ্যক্ষর। তাহলে উপাদানগুলো আমাদের জানতে হবে এই আদ্যক্ষর থেকে। S মানে বুঝতেই পারছো সয়েল অর্থাৎ মৃত্তিকা, ফাংশন অফ অর্থাৎ মৃত্তিকা কিসের কিসের ফাংশনে গড়ে ওঠে? Cl বলতে বোঝায় ক্লাইমেট অর্থাৎ জলবায়ু। ও মানে হচ্ছে অর্গানিজম অর্থাৎ জীবাণুকুল বা জীবকুল। P হচ্ছে পেরেন্ট মেটেরিয়াল অর্থাৎ আদি শিলা বা জনক শিলা অর্থাৎ যে শিলা থেকে ওই মাটিটির উৎপত্তি লাভ করেছে। আর T হচ্ছে টাইম বা সময়। পরবর্তীকালে আরেকজন মৃৎ বিজ্ঞানী, তার নাম হচ্ছে জেনি, তিনি উপলব্ধি করেন যে ভূমিরূপের বা ভূপ্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মৃত্তিকার বৈশিষ্ট্যেরও পরিবর্তন হয়। তাই তিনি ডকুচেভের এই সমীকরণটিকে একটু পরিবর্তন করে বলেন বা পরিমার্জন করে বলেন যে S is equal to function of ClOPrt, অর্থাৎ আরেকটি উপাদান এখানে যোগ হলো, সংযোজন হলো। কি উপাদান? আর বলতে বোঝায় রিলিফ অর্থাৎ ভূপ্রকৃতি বা ভূমিরূপ। তাহলে ডকুচেভ আর জেনি এই দুই বিখ্যাত মৃৎ বিজ্ঞানীর নির্ধারণ করে যাওয়া মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন উপাদানগুলির সংখ্যা হচ্ছে তাহলে 5টি। কি কি? আদি শিলা, সময়, ভূপ্রকৃতি, জলবায়ু এবং জীবকুল বা জীবজগৎ। এর মধ্যে আদি শিলা, ভূপ্রকৃতি আর সময় এই 3টি উপাদান মৃত্তিকা সৃষ্টিতে পরোক্ষ প্রভাব বিস্তার করে, তাই এদের বলা হয় পরোক্ষ উপাদান বা নিষ্ক্রিয় উপাদান। আর জীবজগৎ এবং জলবায়ু মৃত্তিকা সৃষ্টিতে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে, তাই জীবজগৎ আর জীবাণুকুলকে বলা হয় মৃত্তিকা সৃষ্টির প্রত্যক্ষ উপাদান। এই 5টি উপাদান সম্পর্কে তোমাদের বিস্তৃতভাবে পড়তে হবে। আমি আজকে সেই আলোচনাটাই করছি।
প্রথমে নিষ্ক্রিয় 3টি উপাদান সম্পর্কে বলি। প্রথমে আছে দেখো জনক বা আদি শিলা। মৃত্তিকা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। মৃত্তিকা দেহ অর্থাৎ সয়েল যে বডিটা, মূল মৃত্তিকা দেহ গঠন করতে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণে লাগে তার উৎসকেই বলা হয় মূল উপাদান। আমরা আগের দিনের ক্লাসে জানলাম যে আবহ বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, প্রথম অবস্থায় সৃষ্টি হয় রেগোলিথ। ওই যে শিলাটা প্রথম অবস্থায় চূর্ণ বিচূর্ণ হয়ে রেগোলিথে পরিণত হলো, ওই শিলাটাই হচ্ছে আদি শিলা বা জনক শিলা। এর ফলে দেখা যায় এক এক রকমের আদি শিলার উপর ভিত্তি করে মৃত্তিকার বিভিন্ন বৈশিষ্ট্যের বা ধর্মের তারতম্য ঘটে যায়। যেমন ধরো মাটির ধর্মের মধ্যে মাটির গ্রথন, কাঠামো, মাটির জল ধারণ ক্ষমতা, মাটির মধ্যে পিএইচ এর পরিমাণ, এগুলো নির্ধারিত হয় মাটি যে শিলা থেকে সৃষ্টি হচ্ছে সেই আদি শিলা বা জনক শিলার বৈশিষ্ট্যের দ্বারা। উদাহরণ, গ্রানাইট এবং নিস শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হলে তাতে ফেলসপারের পরিমাণ বেশি থাকে বলে কাদামাটি সৃষ্টি হয়। ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয় কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা ও লাল মৃত্তিকা। চুনাপাথর আর মার্বেল থেকে সৃষ্টি হয় রেঞ্জিনা মাটি, আর যে মাটিতে সিলিকার ভাগ, বালির ভাগ বেশি, সেই শিলা থেকে গড়ে ওঠে পডসল মাটি। যে মৃত্তিকায় আদি শিলার প্রভাব খুব বেশি সেই ধরনের মাটিকে বলা হয় এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা, যেমন হচ্ছে লিথোসল, রেগোসল, অ্যালুভিয়াম। এছাড়া মাটির রং, কাঠামো, গঠন, মাটির অম্লতা বা ক্ষারত্ব, এগুলোও নির্ভর করে জনক বা আদি শিলার ওপর। এরপর চলে যাই পরের উপাদান ভূপ্রকৃতি, যেটার কথা ডকুচেভ বলেননি, পরবর্তীকালে জেনি এটাকে অ্যাড করেন। আচ্ছা, ভূপ্রকৃতি মৃত্তিকার মধ্যে মূলত আর্দ্রতা আর জলের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এর ফলে মাটির জল নিকাশি ব্যবস্থা কখনো ত্বরান্বিত হতে পারে অথবা বাধাপ্রাপ্ত হতে পারে। পার্বত্য ভূপ্রকৃতিতে কি হয়, মাটির গঠনে জনক শিলার প্রভাবটা বেশি থাকে। পার্বত্য অঞ্চল মানে ভূমির ঢাল খাড়া, এর ফলে আবহবিকারের ফলে সৃষ্ট চূর্ণীকৃত পদার্থ সহজেই অপসারিত হয়ে যায় ঢাল খাড়া বলে। এর ফলে মৃত্তিকার স্তর গঠন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ফলে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা অপরিণত বা নবীন অবস্থায় থাকে। পরবর্তীকালে এই নবীন মৃত্তিকার সাথে বড় বড় বোল্ডার, পাথর, শিলাখণ্ড ইত্যাদি মিশে যে মৃত্তিকা সৃষ্টি করে তাকে বলে কঙ্কালসার মৃত্তিকা। পার্বত্য অঞ্চলে উপত্যকার উচ্চ অংশ থেকে নিম্ন অংশ পর্যন্ত মৃত্তিকা পরিলেখের একটা ধারাবাহিক পর্যায়ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায়। একে বলে মাটির ক্যাটেনা। ক্যাটেনা একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে চেন বা শৃঙ্খল। এই গেল ভূপ্রকৃতির প্রভাব মাটি গঠনে। এরপর আছে সময়, ভূমির বয়স বা সময়। কিসের সময়? মাটির সৃষ্টি কিন্তু একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। রেগোলিথ থেকে পরিণত মাটির সৃষ্টি হতে কয়েকশো থেকে কয়েক হাজার বছর সময় লেগে যায়। অর্থাৎ সময় বলতে বোঝায় রেগোলিথ থেকে পরিণত মাটির সৃষ্টি হতে যে সময়ের প্রয়োজন তাকেই বলছে মাটি সৃষ্টির সময়। দেখা গেছে অপ্রবেশ্য পদার্থ অপেক্ষা প্রবেশ্য পদার্থে মাটি গঠন প্রক্রিয়া দ্রুত সংঘটিত হয়। মূল উপকরণ থেকে মৃত্তিকা সৃষ্টি হতে কিন্তু দীর্ঘ সময় লাগে। দেখা গেছে 2 থেকে 2.5 সেমি, মানে প্রায় 1 ইঞ্চির মতো মৃত্তিকা স্তর সৃষ্টি হতে কয়েকশো বছর লেগে যায়। এবং এটা নির্ভর করে, মানে কতটা সময় লাগবে সেটা নির্ভর করে আবহাওয়ার বিভিন্ন উপাদান, ভূমিরূপের প্রকৃতি, আণুবীক্ষণিক জীব ইত্যাদি কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের ওপর।
সময়ের আগেই যে মৃত্তিকা তৈরি হয়ে যায় সেই মৃত্তিকা সাধারণত অপরিণত থাকে। এই মৃত্তিকায় প্রত্যেকটা স্তর, আগের দিন আমরা সয়েল প্রোফাইল পড়লাম মৃত্তিকা পড়িলে, তাতে দেখেছিলাম যে মৃত্তিকাকে উল্লম্বভাবে প্রস্থচ্ছেদ করলে কতগুলো স্তর দেখতে পাওয়া যায়, কিন্তু অপরিণত মৃত্তিকাতে সবকটা স্তর বিদ্যমান থাকে না। আচ্ছা, মাটি দীর্ঘ সময় ধরে যদি গঠিত হয় তাহলে তা পরিণত অবস্থায় আসে। অনুকূল পরিবেশে মৃত্তিকা পরিণত অবস্থায় পৌঁছতে সময় লাগে কয়েকশো বছর, কিন্তু যদি পরিবেশ প্রতিকূল থাকে তাহলে পরিণত অবস্থায় পৌঁছতে সময় লেগে যায় কয়েক হাজার বছর। এই তিনটি উপাদান হচ্ছে মাটি গঠনের নিষ্ক্রিয় উপাদান। এরপরে যে দুটো উপাদান সম্পর্কে বলবো, এরা মাটি গঠনে প্রত্যক্ষভাবে বা সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে। প্রথমেই বলি জলবায়ুর কথা। মৃত্তিকা গঠনে জলবায়ু হচ্ছে সক্রিয় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ুর দুটি প্রধান উপাদান যেমন উষ্ণতা আর বৃষ্টিপাত, এই দুটি উপাদান মাটিতে জল এবং তাপ সরবরাহ করে। এর ফলে যে আদি শিলা থেকে মাটি তৈরি হয় সেই আদি শিলার বিভিন্ন পদার্থের রাসায়নিক বিয়োজনে এরা সাহায্য করে। আবার জলবায়ুর উপরই নির্ভর করে উদ্ভিদ এবং প্রাণীর বন্টন ও প্রকৃতি। পরবর্তীকালে যা জৈব পদার্থ রূপেই মৃত্তিকায় ফিরে আসে। যে সমস্ত মাটির সৃষ্টিতে জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি থাকে বা সর্বাধিক থাকে তাকে বলে এক্টোডাইনামোমরফিক মাটি। আদি শিলার প্রভাব সর্বাধিক হলে বলে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা, আর জলবায়ুর প্রভাব সর্বাধিক হলে তাকে বলে এন্ডোডাইনামোমরফিক মৃত্তিকা। এর উদাহরণ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা ইত্যাদি। এইবার দেখি বৃষ্টিপাত কিভাবে মৃত্তিকা গঠনে প্রভাব বিস্তার করে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেই সব অঞ্চলে মৃত্তিকায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে মাটির পিএইচ কমে যায় আর মাটি অ্যাসিডিক হয়ে যায়, আম্লিক চরিত্রের হয়ে যায়। আবার যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেখানে প্রচুর উদ্ভিদ জন্মায় এবং সেই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। আবার আর্দ্রক্রান্তীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতের ফলে সেখানে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। তখন দেখা যায় যে মাটির উপরের স্তর থেকে সিলিকা জাতীয় পদার্থ অতিরিক্ত বৃষ্টির ফলে অপসারিত হয়ে গিয়ে পড়ে থাকে লোহা অ্যালুমিনিয়ামের অক্সাইড। তখন তৈরি হয় ল্যাটেরাইটের মতো কিছু মাটি, একে বলে পেডাল ফার্ম মৃত্তিকা, যেখানে বেশি বৃষ্টি হয়। আচ্ছা, আবার যেসব জায়গায় বৃষ্টি কম হয় যেমন মরুভূমি অঞ্চল, বৃষ্টিপাত কম হওয়ায় রাসায়নিক আবহবিকারের মাধ্যমে বিভিন্ন ধরনের লবণ মাটির নিচের স্তর থেকে ওপরের স্তরে উঠে এসে সঞ্চিত হয়। আচ্ছা, বাষ্পীভবন অপেক্ষা বৃষ্টিপাত যদি কম হয়, অর্থাৎ শুষ্ক অঞ্চলে যেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি, তখন মৃত্তিকার নিচ থেকে ওপরের স্তরে যে লবণগুলো উঠে আসে বা ক্যালসিয়াম কার্বনেট উঠে এসে যে ওপরের স্তরে সঞ্চিত হয়, এর ফলে যে মাটির সৃষ্টি হয় তাকে বলে পেডোক্যাল মাটি। যেমন চেস্টনাট, চার্নোজেম ইত্যাদি। আর মাটির যখন ওপরের স্তর থেকে সিলিকা অপসারিত হয়ে গিয়ে অ্যালুমিনিয়াম লোহা পড়ে থাকে তখন তাকে বলে পেডাল ফার্ম মাটি। এই গেল বৃষ্টিপাতের প্রভাব মাটি গঠনে। এরপর হচ্ছে উষ্ণতার প্রভাব। অধিক উষ্ণতা ধৌত প্রক্রিয়ায় বাধা দান করে। যদি যেসব অঞ্চলে উষ্ণতা বেশি সেসব অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়, যার ফলে বৃষ্টিপাত তখন কমে যায়, তখন মাটিতে ধৌত প্রক্রিয়াটা কম হয় এবং অনেক সময় দেখা যায় মাটির নিচের স্তর থেকে লবণ ওপর দিকে উঠে এসে সঞ্চিত হচ্ছে। আচ্ছা, এই গেল জলবায়ুর প্রভাব। এরপর হচ্ছে জীবজগৎ। মৃত্তিকার গঠনে জীবজগতের প্রভাব। আমরা জানি জীবজগৎকে দুভাগে ভাগ করা যায়, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ। এছাড়াও হচ্ছে এমন কিছু জীব যাদের খালি চোখে দেখা যায় না, যাদের বলে জীবাণু, মাইক্রো অর্গানিজম। তাহলে জীবজগতের প্রভাব বলতে শুধু উদ্ভিদ আর প্রাণী নয়, সাথে কিছু জীবাণুর প্রভাবও মাটি গঠনে দেখতে পাওয়া যায়। উদ্ভিদের কি প্রভাব? উদ্ভিদের শিকড় যখন মাটির মধ্যে প্রবেশ করে তখন সেই মাটির মধ্যে গ্যাপ বেড়ে যায়, ফলে মাটিতে জল, বায়ু এগুলো চলাচলে সুবিধা হয়।
উদ্ভিদের মূল বা শিকড় যখন মাটির নিচে পচে যায় তখন তার থেকে একাধিক জৈব অ্যাসিড নির্গত হয়। এই অ্যাসিডগুলো কি করে, জৈব পদার্থকে বিয়োজনে সাহায্য করে, যার ফলে তৈরি হয় হিউমাস। আর প্রাণী জগতের প্রভাব কি? প্রাণী জগতের প্রভাব মূলত যান্ত্রিক। কিছু কিছু প্রাণী আছে দেখবে যারা মাটি খুঁড়ে বসবাস করে, যেমন কেঁচো, পিঁপড়ে, খরগোশ, ইঁদুর। এরা কি করে, মাটি খোঁড়ার সময় মাটির বিভিন্ন উপাদানের মধ্যে মিশ্রণ ঘটায়, ফলে মাটি উর্বর হয়। আবার জৈব পদার্থ বেশি থাকলে মাটিতে হিউমাসের পরিমাণ বেড়ে যায়, তখন মাটির রং হয় কালো। আর জীবাণুর প্রভাব কি? মাটিতে যে উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষগুলো এসে মেশে সেগুলো কিন্তু আপনা আপনি বিয়োজিত হতে পারে না। সেই বর্জ্য পদার্থগুলোর ওপর বিভিন্ন ধরনের জীবাণু তার ওপর বিক্রিয়া করে। তাদের দেহ থেকে যে অ্যাসিড নির্গত হয় তার দ্বারাই উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় এবং সেই হিউমাস মাটির সাথে মিশে মাটিতে জৈব পদার্থের যোগান দেয়। তাহলে বুঝতে পারলে মাটির সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা 5টা এবং কিভাবে এরা মাটি গঠনে প্রভাব বিস্তার করে। এরপর আমি চলে যাচ্ছি মাটির ধর্ম বা মৃত্তিকার ধর্ম। আমরা এতক্ষণ মৃত্তিকা গঠনকারী উপাদানগুলো সম্পর্কে জানলাম। এই 5টি উপাদানের সম্মিলিত প্রভাবে মৃত্তিকার মধ্যে কতকগুলি সুনির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য গড়ে ওঠে। এদের প্রধান দুভাগে ভাগ করা যায়, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। প্রথমে বলি মাটির ভৌত ধর্মগুলো কি কি। মাটির ভৌত ধর্মের মধ্যে প্রথমেই পড়ে মাটির গ্রথন বা বুনন, ইংলিশে বলে টেক্সচার। মাটির টেক্সচার বলতে কি বোঝায়? মৃত্তিকার ভৌত ধর্মগুলির মধ্যে এই টেক্সচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মাটির গ্রথন বলতে বোঝায় মৃত্তিকায় উপস্থিত মৃত্তিকা গঠনকারী বিভিন্ন আকৃতি বিশিষ্ট খনিজ কণার আপেক্ষিক অনুপাত, অর্থাৎ কোন খনিজ কি অনুপাতে মাটিতে উপস্থিত রয়েছে, সেটাই হচ্ছে মাটির গ্রথন। প্রকৃতপক্ষে মৃত্তিকার গ্রথন হলো একটি নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি ও কাদা কণার আপেক্ষিক অনুপাত। দেখা যায় কোনো কোনো মাটিতে বালির ভাগ বেশি, তখন তাকে বলা হয় বেলে মাটি। কিছু মাটিতে কাদার ভাগ বেশি, তখন তাকে বলা হয় এঁটেল মাটি। আবার কিছু মাটিতে বালি আর কাদার ভাগ সমান মানে মোটামুটি সম পরিমাণে থাকে, তখন আমরা তাকে ডাকি দোআঁশ মাটি বলে। তাহলে এই যে পলি, বালি, কাদার আপেক্ষিক অনুপাত, একেই বলছে মাটির গ্রথন। এরপর যে ভৌত ধর্ম রয়েছে মৃত্তিকা, সেটা হচ্ছে গঠন। মাটির গঠন বলতে বোঝায় মৃত্তিকা কণাগুলি পরস্পর সংযোজিত হয়ে মৃত্তিকার যে বিন্যাস প্রদর্শন করে তাকে বলে মৃত্তিকার গঠন। মৃত্তিকার মধ্যে যে সূক্ষ্ম কণাগুলো থাকে, যেমন কাদা কণা, হিউমাস কণা, এরা কি করে মাটির কণাগুলোকে আবদ্ধ করে মৃত্তিকার একটি সুনির্দিষ্ট গঠন সৃষ্টি করে। কখনো দেখা যায় মাটির গঠন স্তরের মতো, কখনো চাইয়ের মতো, কখনো দানাদার, কখনো প্রিজমের মতো। আচ্ছা, এরপর আছে মৃত্তিকার সচ্ছিদ্রতা। মৃত্তিকার সচ্ছিদ্রতা বলতে বোঝায় মাটির মধ্যেকার যে রন্ধ্র, যে গ্যাপ, তার মধ্য দিয়ে জলের চলাচল করার ক্ষমতা। সব মাটির সচ্ছিদ্রতা সমান নয়। সচ্ছিদ্রতা না থাকলে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টিমৌল সংগ্রহ করতে পারবে না। আচ্ছা, মৃত্তিকার বর্ণ আরেকটি ভৌত ধর্মের মধ্যে পড়ছে মৃত্তিকার বর্ণ। মৃত্তিকার বর্ণ নির্ভর করে অনেক সময় কোন আদিশিলা থেকে মাটিটি সৃষ্টি হচ্ছে তার উপর, অনেক সময় নির্ভর করে কোন জলবায়ু অঞ্চলে মৃত্তিকাটা গড়ে উঠছে তার উপর, আবার অনেক সময় নির্ভর করে মাটিতে জৈব পদার্থের পরিমাণের ওপর। যে সমস্ত মৃত্তিকা ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয় তাদের রং হয় কালো, যেমন দাক্ষিণাত্যে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলের চারনজেব মাটির রঙও কালো। এই মাটির রং কালো হওয়ার কারণ কিন্তু আদিশিলা নয়। চারনজেব মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে, তাই এই মাটির রং কালো।
আবার যে মাটিতে চুনা পাথর, কোয়ার্জ, ফেলসপার, এই সমস্ত খনিজ লবণ, এই সমস্ত পদার্থ বেশি থাকে, সেই মৃত্তিকার রং হয় সাদা বা ধূসর। আবার তোমরা এটা আগেও জেনে এসেছো, মাটিতে লোহার ভাগ বেশি থাকলে কি হয়, মাটির রং লাল হয়। যেমন ল্যাটেরাইট মাটির রং এই কারণেই লাল। আবার যখন আয়রন অক্সাইড আয়রন হাইড্রক্সাইডে পরিণত হয়, তখন মৃত্তিকার বর্ণ হয় হলুদ প্রকৃতির। এইভাবে দেখা যায় বিভিন্ন কারণে মৃত্তিকার রঙের তারতম্য হয়। আচ্ছা, এই গেল ভৌত ধর্ম। এরপর আসি মাটির রাসায়নিক ধর্ম। মাটির রাসায়নিক ধর্ম গড়ে ওঠে মাটির প্রধান উপাদানগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটি কখনো আম্লিক চরিত্রের হয়, কখনো ক্ষারকীয় চরিত্রের হয়, আবার কখনো প্রশমিত হয়। তাই এই অম্লতা বা ক্ষারত্ব নির্ভর করে মাটির মধ্যে হাইড্রোজেন আর হাইড্রক্সিল এই আয়নের উপস্থিতির ওপর, যা মাটির পিএইচ মানের সাহায্যে জানা যায়। পিএইচ মানটা কি? পিএইচ বলতে বোঝায় 1 লিটার দ্রবণে সক্রিয় বা মুক্ত হাইড্রোজেন আয়নের পরিমাণ। হাইড্রোজেন আয়ন হচ্ছে ধনাত্মক আয়ন, যাকে চিহ্নিত করা হয় H+ এই সংকেতের দ্বারা, আর হাইড্রক্সিল আয়নটা হচ্ছে ঋণাত্মক আয়ন, যার সংকেত হচ্ছে OH-। যখন মাটিতে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, তখন মাটির পিএইচ কমে যায় এবং মাটি হয়ে যায় আম্লিক চরিত্রের। আবার যখন মাটিতে OH- অর্থাৎ হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেড়ে যায়, তখন পিএইচের মান বেড়ে যায় এবং মাটি হয়ে যায় ক্ষারকীয় চরিত্রের। আবার যখন পিএইচের মান 7 হয়, তখন মাটিতে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল উভয় আয়নের পরিমাণই মোটামুটি সম পরিমাণে থাকে, ফলে মাটি আম্লিকও হয় না, ক্ষারকীয়ও হয় না। এই ধরনের মাটিকে বলে প্রশমিত মাটি বা নিরপেক্ষ মাটি, নিউট্রাল। যখন পিএইচের মান থাকে 7, তখন সেই মাটিকে বলে প্রশমিত মাটি। যখন 7-এর কম থাকে, সেই মাটি হচ্ছে আম্লিক। যখন 7-এর বেশি থাকে পিএইচের মান, সেই মাটি হচ্ছে ক্ষারকীয়। এর ফলে নির্ভর করে মাটির উর্বরতা, মাটির মধ্যে জল চলাচলের ক্ষমতা, মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ, এগুলো সব পিএইচের মানের ওপর নির্ভর করে। একটা উদাহরণ দিই, যখন পিএইচের মান খুব কমে যায়, অর্থাৎ মাটি যখন আম্লিক হয়ে যায়, তখন সেই মাটির উর্বরতা কিন্তু কমে যায়, সেই মাটিতে চাষবাস এগুলো ব্যাহত হয়। ঠিক আছে, তাহলে আজকে এখানে এই ক্লাসটা এখানেই শেষ করছি। এখনও মৃত্তিকার কিছু অংশ বাকি থেকে গেল, যেমন মাটির শ্রেণী বিভাগটা বাকি রইল, আর মাটির ক্ষয়, মাটিকে কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়গুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। যতটুকু পড়ালাম তোমরা বইটা দেখে প্রথমে ক্লাসটা শুনবে, তারপর বই দেখে নিজেরা পড়বে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।